আসসালামু আলাইকুম। আজকে আমরা প্ল্যাটিলেট এবং এই রিলেটেড কিছু ফিজিওলজি জানার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। সেটা হচ্ছে প্ল্যাটিলেট এবং প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ, সেকেন্ডারি হিমোস্ট্যাটিক প্লাগ, থ্রম্বাস, ক্লট, এই রিলেটেড কিছু ফিজিওলজি আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আসি, আমাদের যে ব্লাড সেল যে তিনটা, তার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট আমাদের একদম, আমরা স্টার্ট থেকে আসি। প্ল্যাটিলেট এর কোথা থেকে তৈরি হচ্ছে? আমরা জানি প্ল্যাটিলেট তৈরি হয় বোন ম্যারো হাউস। বোন ম্যারো হাউস থেকে, ওখান থেকে আমাদের প্রিমোডিয়াল স্টেম সেল থাকে। প্রিমোডিয়াল স্টেম সেল যদি আমরা এখানে লিখি, এই প্রিমোডিয়াল স্টেম সেলটা দুইটা ভাগে ভাগ হয়। একটা হলো কি মাইলয়েড সিরিজ, আর একটা হলো লিম্ফয়েড সিরিজ। এই মাইলয়েড সিরিজ এবং লিম্ফয়েড সিরিজ, মাইলয়েড সিরিজ থেকে আমাদের আমাদের এখান থেকে বিভিন্ন ভাগ হয়, যেমন মেগাক্যারিওসাইট এবং ইরিথ্রোসাইট। এটা একসাথে রিলেটেড হয়, যেটা আমরা একসাথে জানি, যেটা আমাদের একসাথে আরবিসি এবং মেগাক্যারিওসাইট থেকে প্ল্যাটিলেটটা তৈরি করে। সো প্ল্যাটিলেটের সোর্সটা আমরা এখান থেকে জানতে পারলাম, কিভাবে আমাদের বোন ম্যারো হাউস থেকে, প্রিমোডিয়াল স্টেম সেল থেকে এটা প্ল্যাটিলেট আসতেছে। এখন আসি আমাদের প্ল্যাটিলেটের সাইজ। প্ল্যাটিলেট আমরা জানি এটা সচরাচর 2 মাইক্রন হয়ে থাকে আর কি। ওকে, তাহলে আমরা এখন চলে আসি প্ল্যাটিলেটের এখন মেজর ফাংশনে। আমরা সবাই জানি প্ল্যাটিলেটের একটা, মানে প্ল্যাটিলেটের মূল কাজটাই হচ্ছে আমাদের রক্ত বা আমাদের ব্লাড ক্লট করা, বা এক্সেসিভ ব্লিডিং যেন না হয়, বা ব্লিডিংকে স্টপ করা। সো আমরা এখন চলে আসি সেটার মেকানিজমে। আমরা যদি ধরি এটা আমাদের নর্মাল ব্লাড ভেসেল, তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আমাদের ব্লাড ভেসেলে সচরাচর রক্ত ক্লট করে না, বা সচরাচর কেন ব্লাড ভেসেলের ভিতরে লিকুইড ফর্মে আমাদের ব্লাড চলাচল করে। সো এক্ষেত্রে আমরা জানি আমাদের ব্লাড ভেসেলের মধ্যে আমাদের এন্ডোথেলিয়াল সেল রয়েছে। ব্লাড ভেসেল লাইনিংয়ে এন্ডোথেলিয়াল সেল, এই এন্ডোথেলিয়াল সেল থেকে কয়েকটা মেকানিজম আছে, আমি কয়েকটা বলতেছি। যেমন আমাদের হেপারিন সালফেটটা এখান থেকে রিলিজ হয়। হেপারিন সালফেট, এই হেপারিন সালফেটটা কি করে, আমাদের অ্যান্টিথ্রোম্বিন 3 যেটা আছে এটাকে স্টিমুলেট করে, বা এটার সাথে এখানে বাইন্ড করে। তো অ্যান্টিথ্রোম্বিন 3 যখন হেপারিন সালফেটের সাথে বাইন্ড করবে, অ্যান্টিথ্রোম্বিন 3 এটার কাজই হচ্ছে কি আমাদের থ্রোম্বিনকে নিউট্রালাইজ করা, বা থ্রোম্বিনের ইফেক্টটাকে বাধা দেওয়া বা হার্ম করা। তাহলে থ্রোম্বিনের কাজটা কি? আমরা জানি যে কোনো পাথওয়েতে আইদার এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক, আমরা সেগুলোতে যাব। সে কি করে, থ্রোম্বিনটা আমাদের ফাইব্রোজেন থেকে ফাইব্রিন যে যে রূপান্তরিত হয়, সেটা বাধা দেয়। আর ফাইব্রিন যদি না হয়, তাহলে আমাদের ক্লটটা এখানে হবে না। সো এক্ষেত্রে হেপারিন সালফেট এটা আমাদের একটা ভূমিকা পালন করে। আরেকটা ইফেক্ট আছে আমাদের এন্ডোথেলিয়াল সেল, এখান থেকে আমাদের থ্রোম্বোমোডিউলিন আমাদের সিক্রেট হয়। এই থ্রোম্বোমোডিউলিন কি করে, এই থ্রোম্বোমোডিউলিন এটা আমাদের নর্মালি যখন এন্ডোথেলিয়াল সেলটা নর্মাল থাকে, যখন এটা আমাদের রাপচার না হয়, তাহলে থ্রোম্বোমোডিউলিন থ্রোম্বিনকে একসাথে করে রাখে, যাতে থ্রোম্বিন, সঠিক কথা হচ্ছে থ্রোম্বোমোডিউলিন থ্রোম্বিনকে বাইন্ড করে রাখে, যাতে থ্রোম্বিন তার ইফেক্টটা না করতে পারে, যেমন ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন না আসতে পারে। ওকে, আরও কিছু স্টিমুলেট, যেমন ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেমন আমাদের ব্লাডে থাকে, যেমন হচ্ছে কি প্রোটিন সি এবং প্রোটিন এস। এই দুটো প্রোটিন কি করে, আমাদের নর্মালি ব্লাডকে ফ্যাক্টর, যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে সেগুলোর ইফেক্টটাকে বাধা দেয়। এবং অ্যান্টিথ্রোম্বিন 3 আরেকটা কাজ করে, যেগুলো আমাদের সেরিন ডিপেন্ডেন্ট যে কোয়াগুলেন্ট ফ্যাক্টর, যেমন অনেকগুলো আছে আমাদের কোয়াগুলেন্ট ফ্যাক্টর, সেগুলোকে বাধা দেয়। তো এই কয়েকটা মেকানিজমে আমাদের নর্মালি ব্লাড ভেসেলের ভিতর ব্লাড ক্লট হয় না। সো এখন আমরা চলে আসি একটা, কিভাবে ধরেন একটা ইনজুরি হলো এবং সেখান থেকে কিভাবে আমাদের প্ল্যাটিলেট কাজ করবে। সো আমরা একটা ব্লাড ভেসেল এক্সাম্পল ধরি, ধরেন এই ব্লাড ভেসেলটা আমরা ধরলাম এখানে ইনজুরি হলো। যেমন একটা ইনজুরি আমরা যদি ধরি, এখানে ব্লাড ভেসেলটা ইনজুর্ড, যেমন এন্ডোথেলিয়াল সেলটা এখানে কি করবে, এটা আমাদের রাপচার্ড হলো এন্ডোথেলিয়াল সেল। আমরা জানি এন্ডোথেলিয়াল সেল কি কি রিলিজ করে। এন্ডোথেলিয়াল সেল ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর রিলিজ করে আমাদের, এটা আমরা জানি। সো এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর কি করবে, আমাদের প্ল্যাটিলেট যেগুলো আছে, যেগুলো আমাদের সার্কুলেটিং অবস্থায়, যেমন ধরেন এখানকার সার্কুলেটিং প্ল্যাটিলেট যেগুলো আছে, যেগুলো ব্লাডের সার্কুলেটিং অবস্থায়, সেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভেট। সো সেই ভন বিলিভান ফ্যাক্টর কি করবে, সেই প্ল্যাটিলেটগুলোকে আমাদের অ্যাক্টিভেট করার ট্রাই করবে এবং এখানে আনার চেষ্টা করবে। এবং এখন আসি সেটা কিভাবে। আমরা সকলেই জানি প্ল্যাটিলেটের বাইরে একটা গ্লাইকোলিপিড, আমরা জানি ভন বিলিভান ফ্যাক্টর নিজে একটা কি গ্লাইকোপ্রোটিন। ওকে, সো আমরা জানি যে প্ল্যাটিলেটের বাইরে একটা গ্লাইকোপ্রোটিন একটা লেয়ার রয়েছে, যেটাকে আমরা বলি, যেটাকে আমাদের অনেকগুলো প্ল্যাটিলেট, যেমন আমরা এখানে বলতে পারি গ্লাইকোপ্রোটিন 1b, গ্লাইকোপ্রোটিন 1b অথবা গ্লাইকোপ্রোটিন 2a
ওর 3b, যেটাই আমাদের এখান থেকে রিলিজ হয়, এই ভন বিলিভান ফ্যাক্টর কি করে, এই ইনঅ্যাক্টিভেট যে আমাদের প্ল্যাটিলেট যেগুলো সার্কুলেটিং অবস্থায় আছে সেগুলোকে কি করে, এই তাদের রিসেপ্টরে এই গ্লাইকোপ্রোটিনটাকে স্টিমুলেট করে। যেমন আমরা যদি এটা একটা প্ল্যাটিলেট ধরি, তাহলে এটার মধ্যে গ্লাইকোপ্রোটিন 1b অথবা গ্লাইকোপ্রোটিন 2a 3b এটাকে স্টিমুলেট করে। তাহলে এটা আমাদের 1 নম্বর প্ল্যাটিলেট অ্যাক্টিভেশন হলো। তার আগে একটা কাজ হবে যেটা আমরা একটু আগে বলি, সেটা হচ্ছে কি, যখনই কোনো ভেসেল রাপচার্ড হবে সেখানে ফার্স্ট কাজ করবে কি, ভেসো কনস্ট্রিকশন। আমরা জানি যে কোনো একটা ভেসেল যদি রাপচার হয় সেখানে ভেসো কনস্ট্রিকশনটাই হচ্ছে সবার আগে। সো এই ভেসো কনস্ট্রিকশন কীভাবে করতে পারে, আমরা জানি এখান থেকে এন্ডোথেলিন 1 যদি আমাদের রিলিজ হয়, এই এন্ডোথেলিন 1টা কি করবে, অ্যাডজাসেন্ট যে স্মুথ মাসেলগুলো আছে সেগুলোকে সে কন্ট্রাক্ট করবে এবং ভেসেলকে কনস্ট্রিকশন করার ট্রাই করবে। ওকে, তাহলে এই এন্ডোথেলিনটা আমাদের যখন এটা এখান থেকে আসলো। আচ্ছা, নর্মালি আরেকটা প্রশ্ন হতে পারে যে কেন নর্মালি আমাদের যখন রাপচার হয় না এন্ডোথেলিয়াল সেল, তখন কেন প্ল্যাটিলেট স্টিক হয় না। এর আরেকটা কারণ হচ্ছে, নর্মাল অবস্থায় আমাদের ভেসোডাইলেশন, নাইট্রিক অক্সাইড সহ আরও কিছু ভেসোডাইলেটর আমাদের এন্ডোথেলিয়াল সেল সিক্রেট করে, এই জন্য আমাদের নর্মালি প্ল্যাটিলেটটা আমাদের এন্ডোথেলিয়াল সেলে আসে না। তাহলে যখনই এন্ডোথেলিয়াল সেলটা রাপচার্ড হলো, ভন বিলিভান ফ্যাক্টরটা রিলিজ হলো, এই ভন বিলিভান ফ্যাক্টরটা কী করবে, আমাদের যে সার্কুলেটিং প্ল্যাটিলেটগুলো এখানে আছে সেগুলোকে প্ল্যাটিলেটের সারফেসে গ্লাইকোপ্রোটিন 1b অথবা গ্লাইকোপ্রোটিন 2a 3b স্টিমুলেট করবে, যাতে প্ল্যাটিলেটটা এখানে তার রিসেপ্টর, তার প্ল্যাটিলেট মেমব্রেনটা যাতে গ্লাইকোপ্রোটিনটা অ্যাক্টিভেট হয়। এই গ্লাইকোপ্রোটিন যখন অ্যাক্টিভেট হলো, তখন সেই ইনজুর্ড সাইট, যেমন আমি যদি একটু বড় করে দেখাই, যেমন এটা যদি আমাদের ইনজুর্ড সাইট হয়, এখানে এই ভন বিলিভান ফ্যাক্টর এখান থেকে রিলিজ হওয়ার ফলে এখান থেকে প্ল্যাটিলেট আমাদের সে অ্যাট্রাক্ট করবে এন্ডোথেলিয়াল সেলে। তো ভন বিলিভান ফ্যাক্টর আমাদের এন্ডোথেলিয়াল সেলে এটাকে আনলো। আচ্ছা, যখনই আমাদের প্ল্যাটিলেট ভন বিলিভান ফ্যাক্টর এখানে সেটাকে আনলো, তখনই আমাদের প্ল্যাটিলেট এখানে বাইন্ড করবে, এবং প্ল্যাটিলেট বাইন্ড করার পর আমরা জানি প্ল্যাটিলেটের গ্র্যানিউল থাকে, আলফা গ্র্যানিউল এবং ডেল্টা গ্র্যানিউল। সো সেই গ্র্যানিউলগুলো থেকে আমরা জানি বিভিন্ন সাবস্টেন্স রিলিজ হয়, যেমন এডিপি এবং ফাইব্রিনোজেন ভন বিলিভান ফ্যাক্টর, প্ল্যাটিলেট ফ্যাক্টর 4, সেরোটোনিন রিলিজ হয় এবং ক্যালসিয়াম রিলিজ হয়। সেরোটোনিনের কাজ কি, এখানে সেরোটোনিন কাজ করে আমাদের নর্মালি আমাদের যে ভেসো কনস্ট্রিকশনের হেল্প করে। আর ক্যালসিয়াম কি করে, আমরা ক্যালসিয়ামের কাজটা পড়বো। ক্যালসিয়াম আমাদের যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো আছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোকে স্টিক করে, একসাথে নিয়ে আসে যাতে তারা কাজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসি। তাহলে যখনই এই প্ল্যাটিলেট এডিপি বা যেগুলো ফ্যাক্টরকে তার গ্র্যানিউল থেকে সিক্রেট করবে, তখনই এখানকার আরও যে প্ল্যাটিলেটগুলো সার্কুলেটিং অবস্থায় ছিল সেগুলো এক একটাকে এখানে আসতে শুরু করবে। একটা জিনিস খেয়াল করুন, যখনই এন্ডোথেলিয়াল সেলের প্রথম বা এন্ডোথেলিয়াল সেলের যে মেমব্রেন, এন্ডোথেলিয়াল সেলের যে প্রথম প্ল্যাটিলেটটা আসলো এখানকার ভন বিলিভান ফ্যাক্টরের মাধ্যমে, সেটাকে আমরা বলি প্ল্যাটিলেট অ্যাডহেশন। সেটা হচ্ছে কি, প্ল্যাটিলেট অ্যাডহেশন। আর প্ল্যাটিলেট অ্যাডহেশন যখন হলো, যখন এডিপি এই প্ল্যাটিলেট আরও কিছু এই এন্ডোথেলিয়াল সেল ভন বিলিভান ফ্যাক্টরের সহায়তায় আরও কিছু এডিপি আর তার গ্র্যানিউল থেকে যেগুলো সিক্রেশন হলো এডিপি, সেগুলো কি করবে, আরও প্ল্যাটিলেটকে অ্যাক্টিভেট করবে তাদের গ্লাইকোপ্রোটিন 1b অথবা 2b 3a এর মাধ্যমে আরও গ্লাইকোপ্রোটিন তার সারফেসে অ্যাক্টিভেট হবে, এবং এখানে এই প্ল্যাটিলেটের উপর এসে এখানকার বাইন্ড করবে এভাবে করে, যেমন এখানে করে সারা এখান থেকে আসলো, এখান থেকে বাইন্ড করবে। তখন আমরা এটাকে বলি প্ল্যাটিলেট। দেখেন, প্রথমটা ছিল প্ল্যাটিলেট অ্যাডহেশন, আর যখনই অ্যাডহেশনের পর আরও প্ল্যাটিলেট এডিপি বা যে কোনো গ্র্যানিউলের সহায়তা এটা আসলো, তখন এটা হচ্ছে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন। সো প্রথমটা হচ্ছে অ্যাডহেশন 1 নম্বর, আর 2 নম্বরটা হচ্ছে প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন। আমরা এটাকে বলতে পারি প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন। ওকে, প্ল্যাটিলেট অ্যাগ্রিগেশন এখানে আমাদের হলো। সো এখানে আমাদের একটা ক্লট ফর্ম হলো, কিন্তু এই ক্লটটা আমাদের খুবই দুর্বল। আমরা যেটা জানি এটা আমাদের খুবই একদম উইক। এখন এখানে কি করবে, এখন এই যে ক্লটটা আমাদের ইনিশিয়ালি এটার মধ্যে আমাদের আমাদের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে যে একটা প্রাইমারি অবস্থায় আসলো, এখনো কিন্তু কোয়াগুলেশন ফ্যাক্টরটা আসেনি। তো জাস্ট প্ল্যাটিলেট কি করলো, প্ল্যাটিলেট ফার্স্ট অফ অল ভন বিলিভান ফ্যাক্টরের সহায়তায় সে এখানে এন্ডোথেলিয়াল সেলে স্টিক করলো, এটাকে আমরা বলছি কি অ্যাডহেশন। এবং আরও প্ল্যাটিলেট যখন তার গ্র্যানুল থেকে সিক্রেশন করছে, তখন আরও এডিপি এবং যেগুলো
তার গ্র্যানুলের সহায়তায় আরও কিছু প্ল্যাটেলেট অ্যাক্টিভেট হলো গ্লাইকোপ্রোটিন 1b এবং 2b তার সারফেসে অ্যাক্টিভেট করার ফলে, এবং এখানে অ্যাডহেশনের পর আরও কিছু প্ল্যাটেলেট এখানে আসলো। এটাকে আমরা বলছি প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশন। সো প্ল্যাটেলেট অ্যাডিশন হলো, প্ল্যাটেলেট অ্যাডিশন করে প্ল্যাটেলেট অ্যাডিশনের পর অ্যাক্টিভেশন হয়ে অ্যাগ্রিগেশন করলো। ওকে, তাহলে এটা আমাদের একটা ক্লট ফর্ম হলো। এটাকে আমরা বলতেছি প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ। এটা কিন্তু খুবই আমাদের এখনো তেমন দুর্বল আমরা বলতে পারি, এটা প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ আমরা এখানে বলতে পারি।